আবেগ আপ্লুত হয়ে তৎক্ষণাৎ মিশালকে জড়িয়ে ধরল সামান্তা, যাকে বলে টাইট হাগ। কান্না বিজড়িত স্বরে সামান্তা মিশালকে বলল, তুমি ভুল ভাবছো মিশাল। তোমার লক্ষ্মী চোখ জোড়া সেদিন আমার দর্শন হয়নি বলেই আমার ওপর বিপদ নেমে এসেছিল। তুমি পাশে ছিলে না বলেই আমি মরতে বসেছিলাম। দেখো না, তুমি এবার পাশে ছিলে বলেই তো আমি সার্জারির মতো ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে চোখ বুজে বেঁচে ফিরতে পেরেছি। তোমার চোখের দিকে তাকিয়ে মনের জোর খুঁজে পেয়েছি। সবসময় এত নেগেটিভ ভাবো কেন বলো তো? কখনো তো পজিটিভও ভাবতে পারো। কান্না মুখেও মৃদু হাসল মিশাল। সামান্তার মাথায় হাত বুলিয়ে বলল, খুব চালাক হয়ে গেছিস তাই না? আমাকে বোঝানোর ক্ষমতাও দেখছি রপ্ত করে ফেলেছিস। মিশালকে বোঝানোর ক্ষমতা একমাত্র সামান্তরই রয়েছে, আর এটা ছোটবেলা থেকেই হয়ে আসছে। মৃত্যুর আগ অবধি এর অন্যথায় হবে না। তুমি মানো বা না মানো, আমি তোমারই আজন্ম ভাগ্যরেখা। বেশ কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে থেকে অবশেষে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ফ্লাইট 1 ঘন্টা পর যথাসময়ে তারা এয়ারপোর্টে পৌঁছে গেল আর প্লেনে উঠে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। দীর্ঘ কয়েক ঘন্টার জার্নির পর অবশেষে তারা বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছালো। সাহিল এলো তাদের পিক করতে। সামান্তাকে আগের অবস্থায় দেখতে পেয়ে খুশিতে সাহিল চোখের জল ছেড়ে দিল, জড়িয়ে ধরলো সামান্তাকে, বলল, তোকে এভাবে দেখে খুবই ভালো লাগছে। আমিও খুব খুশি ভাইয়া, নিজেকে আগের অবস্থায় দেখে। গাড়িতে উঠে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তবে নিজেদের বাড়িতে না ফিরে তারা সোজা সাহিলদের বাসায় গেল, সাহিলের সদ্য জন্ম নেওয়া ছেলেকে দেখতে। সাহিলদের বাড়িতে পৌঁছে তারা সোজা সাহিলের বেডরুমে চলে গেল। জেনিয়া অবাক হয়ে সামান্তাকে দেখতে লাগলো। খুশিতে উদ্বেলিত হয়ে জেনিয়া জড়িয়ে ধরল সামান্তাকে। সাহিলের ছেলে তখন পিটপিট করে সামান্তাকে দেখছে। জেনিয়াকে ছেড়ে সামান্তা সাহিলের ছেলেকে কোলে তুলে নিল। চুমু খেতে খেতে সে বাবুকে বলল, কি বাবা, শ্বশুর আম্মুকে খুব ভালোভাবে দেখে নিচ্ছ তাই না? তোমার যেহেতু এখনো নাম রাখা হয়নি, তবে তোমাকে আমি জামাই বলেই ডাকবো, আমার ভবিষ্যৎ মেয়ের জামাই। সামান্তার কথায় উপস্থিত সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। জেনিয়া তো প্রশ্নই ছুড়ে দিল, ভবিষ্যৎ মেয়ের জামাই মানে? আরে বুঝতেছো না, মিশালের সাথে আমার বিয়ে হলে তো আমাদের প্রথম সন্তান মেয়েই হবে। তা আমি ভাবছি কি আমার মেয়ের সাথে তোমাদের ছেলের বিয়ে দিব। কি ঠিক ভেবেছি না আমি? সাহিল হুহা করে হেসে দিল, বলল, হা হা হা, একদম ঠিক ভেবেছিস তুই। তাহলে আমাদের ছেলে মেয়েদের বিয়ে ফিক্স, ওকে? খড়তর গলায় মিশাল বলল, তুমি হচ্ছ এক মাথা মোটা, এই সামু হচ্ছে আরেক মাথা মোটানি। আমাদের প্রথম সন্তান ছেলে হয় নাকি মেয়ে হয় এটা কি তোমরা জেনে বসে আছো? বিরক্তি প্রকাশ করলে সামান্তা। মিশালের দিকে মুখ ঘুরিয়ে সামান্তা কপাল কুঁচকে বলল, আচ্ছা, প্রথমটা না হয় বাদ দিলাম, দ্বিতীয় সন্তান তো মেয়ে হবে তাই না? গাধীর গাধী রে, দ্বিতীয় সন্তান যে মেয়ে হবে তার কোনো সিওরিটি আছে? যদি আমাদের কোনো মেয়ে সন্তানই না হয়? তৎক্ষণাৎ সামান্তার মন খারাপ হয়ে গেল। মুখ গোমড়া করে সাহিলের ছেলেকে সে জেনিয়ার কোলে তুলে দিয়ে মিশালকে উদ্দেশ্য করে বলল, আমি বাড়ি যাব। রুম থেকে প্রস্থান নিল সামান্তা। সাহিল ও জেনিয়া পেরেশান হয়ে গেল। মিশাল তাদের দুজনকে আশ্বস্ত করে বলল, আরে বাদ দাও, সামান্তাকে আমি বোঝাবো। সাহিলের ছেলেকে কোলে নিয়ে মিশাল কিছুক্ষণ আদর করে তার হাতে 1000 টাকার একটি নোট ধরিয়ে দিল। প্রথম যেহেতু দেখেছে, কিছু না কিছু তো দিতেই হবে। সামান্তাকে দেখে নাজিয়া চৌধুরীও কেঁদে ভাসিয়ে দিলেন। অনেক জোরাজুরির কারণে দুজন রাতের খাবার খেয়ে এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সাহিলের গাড়ি নিয়েই দুজন বাড়ি ফিরল। ড্রাইভ করছিল মিশাল। সামান্তা তার পাশের সিটে বসে, মুখ এখনো ভার তার। সাহস করে মিশাল এবার সামান্তার দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে শুধালো, কি ব্যাপার? সামান্য ব্যাপার নিয়ে তুমি এভাবে মুখ ফুলিয়ে রেখেছো কেন? এই প্রথমবার মিশালের মুখ থেকে তুমি শব্দটি শুনে সামান্তা মনে মনে খুশিতে নেচে উঠেছিল, তবে বাইরে তা বুঝালো না। বেশ শক্তপোক্ত গলায় বলল, তুমি তুমি বলে আমার মন গলাতে চাইলেও আমার মন গলবে না। তোমার কোনো ইচ্ছাই নেই আমাদের মেয়ের সন্তান হোক। দীর্ঘশ্বাস ফেলল মিশাল। সামান্তার অভিমানী মুখ থেকে দৃষ্টিজোড়া ফিরিয়ে নিল। উল্টো পাশ ফিরে গম্ভীর সুরে বলল, লাইফে ফার্স্ট টাইম কাউকে সাহস করে তুমি করে বললাম।
কোথায় সে তার জন্য খুশি উদযাপন করবে তা না, ইললজিক্যাল বিষয় নিয়ে অযথা আমার সাথে ঝগড়াঝাটি করছে। হোয়াট দ্য লাক। মুখ গোমড়া করে মিশাল গাড়ি স্টার্ট করে দিল। সামান্তা মনে মনে বকবক করতে লাগলো। বুকের উপর দুহাত গুজে সে বেশ রাগান্বিত গলায় বলল, হ্যাঁ, ইলজিক্যাল বিষয়। মেয়ের সন্তান চাওয়াটা তো ইলজিক্যাল বিষয়। চাইলেই তো আল্লাহ দেবে না। চাইলেই তো আল্লাহ দিবে নাকি? চাওয়ার মতো করে চাইলে আল্লাহ অবশ্যই আমাদের মেয়ে সন্তান দেবেন। এই ইডিয়টটাকে এটাই বোঝানো যাচ্ছে না। আল্লাহ আল্লাহ করে শুধু বিয়েটা হয়নি, জাস্ট সব প্রতিশোধ আমি একসাথে নিব। সাহিল ভাই বিয়ের মজা এখন যেমন হাড়ে হাড়ে টের পাচ্ছে, এই লোকটাও সেই মজা টের পাবে। মাসে কয়দিন যায় তখন বুঝবে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে সামান্তা তার রাগ ঝাড়তে ব্যস্ত। মিশাল কেবল আর চোখে তাকাচ্ছে সামান্তার দিকে। গলা ঝাঁকিয়ে সে ব্যগ্র হেসে শুধালো, কি ব্যাপার, মনে মনে আমাকে মারার প্ল্যানিং চলছে? নিরুত্তর সামান্তা। মিশালের দিকে ফিরেও তাকালো না সে, কেবল ভিতরে ভিতরে রাগ পুষতে লাগলো। আচমকা মিশাল কেমন যেন ভারী গলায় বলে উঠল, যদিও হাতে সময় বেশি নেই আমার, হয়তো আগামী মাসের মধ্যেই আমাকে ইতালি ব্যাক করতে হবে। মিশালের এই কথায় যেন সামান্তা থতমত খেয়ে উঠল। করুণ দৃষ্টিতে সে পাশ ফিরে মিশালের দিকে তাকালো। ড্রাইভিং এ ব্যস্ত থাকা মিশালের দিকে সে কম্পিত গলায় প্রশ্ন ছুড়ল, মানে এলেই তো কয়দিন হলো? সাথে করে যে টাকা পয়সা নিয়ে এসেছিলাম সব শেষ। বাড়ির কাজ তো এখনো ধরিইনি। রুমকির বিয়েরও বাকি। কত দায়িত্ব আমার কাঁধে বল। আমার সার্জারির জন্যই তোমার এই কাজগুলো বাকি রয়ে গেল, তাই না? এভাবে বলছিস কেন? আর 1.5 বছর সময় পেলেই ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দিবি আমায় 1.5 বছর সময়? সামান্তা তার উত্তর জানালো না। চোখ ভরা জল ও বুক ভরা ব্যথা নিয়ে সে অন্য পাশ ফিরে গেল। এই সব কিছুর জন্য সামান্তা নিজেকে দোষী সাব্যস্ত করতে লাগলো। কত লাখ লাখ টাকা অনায়াসে সামান্তের পেছনে ব্যয় করেছে মিশাল। সব তার জেদের কারণেই হয়েছে। মিশালও তেমন কথা বাড়াতে চাইল না। রুমকিকে বিয়ে দেওয়ার আগে মিশাল তার বিয়ের কথা ভাবতে পারছে না। হুট করেই এই চিন্তাটা তার মাথায় এলো। সামান্তাকে বুঝালে অবশ্যই সামান্তা বুঝবে, তবে এখন ঘাটানো উচিত হবে না। আগামীকাল না হয় ঠান্ডা মাথায় এসব বিষয় নিয়ে আলোচনা করা যাবে। কিছুক্ষণ পর মিশাল ও সামান্তা তাদের বাড়ি এসে পৌঁছালো। সামান্তাকে পূর্বের ন্যায় ফিরে পেয়ে তার বাড়ির সবাই খুশি, আবেগে আপ্লুত তারা। এই রাতে কারো চোখে কোনো ঘুম নেই। সবাই সামান্তাকে নিয়ে হাসি খুশিতে মেতেছিল। রুমকি ও শাহনাজ বেগমও সামান্তাদের বাড়িতে ছিল। তবে মিশাল তার বাড়ি ফিরে এলো। শরীর তার ক্লান্ত এবং দু চোখ জুড়ে ঘুম। দুর্বল শরীর নিয়ে মিশাল ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছু সময়ের মধ্যে তার চোখেও ঘুম লেগে এলো। পরের দিন ঘুম ভাঙতেই মিশাল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল প্রায় 11টা বাজতে চলেছে ঘড়িতে। ঘুম ঘুম চোখ নিয়ে সে বিছানা থেকে উঠল। তবে অবাক হলো কেউ তাকে ডাকতে এলো না। সেই চিন্তা মাথায় নিয়ে ফ্রেশ হয়ে মিশাল রুম থেকে বের হতে দেখলো তাদের বাড়ির ড্রয়িং রুমে দুজন মুরব্বী মহিলা বসে রয়েছেন। তাদের পাশে হাসি মুখে শাহনাজ বেগম বসে আছেন। তিনজন বেশ মনোযোগ দিয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করছেন। কৌতূহলবশত মিশাল তাদের দিকে এগিয়ে যেতেই দুজন মুরব্বী থেকে একজন মুরব্বী হঠাৎ মৃদু হেসে মিশালের দিকে প্রশ্ন ছড়লেন, তুমি তো মেয়ের বড় ভাই। কপাল কুঁচকালো মিশাল, নীরব হয়ে দাঁড়িয়ে রইল। ঘুম থেকে ওঠার পর তার মাথা কাজ করছিল না, কিছুই যেন বুঝতে পারছিল না সে। ইতিমধ্যেই শাহনাজ বেগম বসা থেকে উঠে মিশালের পাশে দাঁড়ালেন। জোরপূর্বক হেসে মহিলাটিকে বললেন, হ্যাঁ, একটাই মেয়ের বড় ভাই। 1 মাস হলো ইতালি থেকে এসেছে। আচ্ছা, আপনারা এখন আসুন। চলুন চলুন, আমি আপনাদের এগিয়ে দিচ্ছি। বেশ তাড়াহুড়ো করে শাহনাজ বেগম মুরব্বী দুজনকে বাড়ির বাইরে অবধি ছেড়ে এলেন। তারা যেতে চাচ্ছিল না, তবুও যেন শাহনাজ বেগম তাদের জোর করে বের করে দিচ্ছিলেন। বিষয়টায় মিশাল সন্দেহ প্রকাশ করল। শাহনাজ বেগম ড্রয়িং রুমে প্রবেশ করতে মিশাল সন্ধিহান গলায় প্রশ্ন ছড়ল, কি ব্যাপার মা? তারা কারা ছিলেন? আর আপনি বা তাদের এভাবে জোর করে বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন কেন? ব্যস্ততা দেখলেন শাহনাজ বেগম। রান্নাঘরের দিকে অগ্রসর হয়ে তিনি মিশালকে লক্ষ্য করে বললেন, এসব বাদ দে এখন। এখন আগে
নাস্তা কর। কত বেলা হয়ে গেছে বল? তুই ঘুমাচ্ছিলি বলে তোকে আর ডাকিনি আমি। শাহনাজ বেগমের পিছু পিছু মিশালও রান্নাঘরে গেল। প্রসঙ্গ পাল্টানো তার মোটেও পছন্দ হলো না। নাছোড়বান্দা গলায় সে পুনরায় বলল, মা প্লিজ আমার প্রশ্নের উত্তর দিন আগে। কি লুকোচ্ছেন আমার কাছ থেকে বলুন। গ্যাসে চা গরম করতে বসিয়ে শাহনাজ বেগম পিছু ফিরে একরোখা মিশালের দিকে তাকালেন। বুকে হাত গুজে তিনি ধীর গলায় বললেন, রুমকির জন্য বিয়ে নিয়ে এসেছেন তারা। অনেক বড়লোক বাড়ির ছেলে, কোটি কোটি টাকার সম্পত্তি তাদের, ব্যবসা বাণিজ্যের তো অভাবই নেই। এত বড় বাড়িতে কি আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে দেওয়া ঠিক হবে? তাই তাড়িয়ে দিয়েছি তাদের। ছেলের বায়োডাটা আছে আপনার কাছে? আমার ফোনে আছে। কেন? দেখান তো। দেখে লাভ নেই মিশাল, আমরা এত বড় বাড়িতে মেয়ের বিয়ে দিতে পারবো না। তাদের হয়তো চাহিদারও শেষ নেই। তাছাড়া এখন তো ভুলেও নয়। আমি জানি এখন তোর অবস্থান কি। হাত পুরো ফাঁকা। এই অবস্থায় কোনো কিছুতেই আগানো ঠিক হবে না। আপনাকে বলছি বায়োডাটাটা দিন। আমার হাত ফাঁকা তো কি হয়েছে? এসবের জন্য আমার বোনের বিয়ে আটকে থাকবে না। কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আগে আমি খোঁজ খবর নিয়ে দেখি ছেলে কেমন, এরপর বাকিটা পরে দেখা যাবে। মিশালের জেদের কাছে হার মেনে শাহনাজ বেগম বাধ্য হলেন ছেলের বায়োডাটাটি মিশালকে দেখাতে। সকালের নাস্তা শেষে মিশাল বাড়ি থেকে বের হয়ে গেল ছেলের খোঁজ খবর নিতে। তার কাছের একজন বন্ধুকে সাথে করে নিয়ে গেল। বন্ধুর বাইকে করেই দুজন রওনা হলো। ঠিকানা অনুযায়ী মিশাল ছেলের বাড়ির সামনে এসে দাঁড়ালো। ছয়তলা একটি বিশাল ভবনের সামনে দাঁড়িয়ে মিশাল এবং তার বন্ধু। এই বিশাল ভবনটি ছেলেদের। আশপাশ থেকে খোঁজ খবর নিয়ে মিশাল জানতে পারল ছেলে এবং ছেলের পরিবার যেমন টাকা পয়সাওয়ালা তেমন নম্র, ভদ্র এবং দানশীল। কোনো ব্যাড রেকর্ড নেই তাদের। সাহস পেল মিশাল, তবে অভয়ে এই সম্বন্ধে আগানোই যায়। ফুরফুরা মন নিয়ে মিশাল তার বন্ধু সহ আশেপাশের একটি রেস্টুরেন্টে গেল কফি খেতে। ঘাড় থেকে একটি দায়িত্ব বুঝি তার দূর হতে লাগলো। রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে দুজন বাঁ পাশের একটি খালি টেবিলে বসলো। আশেপাশে মিশালের চোখ না গেলেও মিশালের বন্ধু জুবিনের হঠাৎই ডান পাশের মাঝের সারির টেবিলটিতে চোখ গেল। ভ্যাবাচাকা খেয়ে সে মিশালকে উদ্দেশ্য করে বলে উঠল, হকচকে উঠে মিশাল জুবিনের দৃষ্টিকে লক্ষ্য করে ডান পাশের টেবিলটিতে তাকিয়ে দেখল সত্যি সামান্ত ও রুমকির জন্য ঠিক করা ছেলেটি মুখোমুখি বসে হেসে হেসে কথা বলছে। মনে হচ্ছে যেন দুজন দুজনকে দীর্ঘদিন থেকেই চেনে। মাথায় রক্ত উঠে গেল মিশালের। একে তো সামান্তর উপর সে এমনিতেই ক্ষেপে আছে, কারণ সকালে উঠে সামান্তর মুখটা অব্দিও দেখতে পায়নি সে। তার সাথে একটিবার দেখা করতেও আসেনি সামান্তা। অথচ এদিকে সে সেজেগুজে অন্য একটা ছেলের সাথে দেখা করতে চলে এসেছে। তাও আবার সেই ছেলে যে ছেলেকে কিনা মিশাল তার বোনের জন্য পছন্দ করেছে। মিশাল তার রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। মাথায় যেন আগুন ধরে গেল। তরতরিয়ে হেঁটে এসে সামান্তাদের টেবিলের কাছটিতে চলে এলো। টেবিলের ওপর সশব্দে হাত রেখে সে বিচলিত সামান্তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। চোয়াল উঁচিয়ে প্রশ্ন ছুড়ল, এই তুই এখানে কি করছিস? আর এই ছেলেটি বা কে? শুকনো ঢোক গিলল সামান্তা। কোথা থেকে উড়ে এলো এই মিশাল? যেখানে বাঘের ভয় তবে সেখানেই সন্ধে হয়। এজন্যই মিশালকে কিছু না জানিয়ে সে এখানে আসতে চায়নি। তবে এক প্রকার বাধ্য হয়েই মিশালকে কিছু না জানিয়েই এখানে আসতে হলো তার। তৌহিদ অর্থাৎ রুমকির জন্য ঠিক করা ছেলেটি হঠাৎ মিশালের উপর রেগে গেল। কড়া গলায় সে প্রশ্ন ছুড়ল, এই আপনি কে? আমাদের মাঝখানে এসে সিন ক্রিয়েট করছেন কেন? মিশাল এবার রক্তশূল দৃষ্টিতে তৌহিদের দিকে ফিরে তাকালো। চড় দুটো দিয়ে ছেলেটিকে জায়গায় চুপ করিয়ে রাখতে মন চাইছে তার। মেজাজের 12টা বেজে গেলে এখন সে হয়তো তাই করবে। বোনের জন্য এই ছেলেকে পছন্দ করেছে বলে মিশাল চুপচাপ রইল। সামান্তা বুঝতে পারলো বিষয়টি। মিশালকে এখান থেকে না নিয়ে গেলে বিষয়টা আরো বিগড়ে যেতে পারে। বর্ষা থেকে তৎক্ষণাৎ উঠে গেল সামান্তা। হাতে জোড় করে তৌহিদকে বলল, আই এম সো সরি তৌহিদ। রাতে আমি ফোন করে তোমাকে ব্যাপারটা খুলে বলবো। এখন আমি উঠছি, কেমন? জিদ্দি মিশালকে কোনো রকমের টেনে হেঁচড়ে সামান্তা বাড়ি নিয়ে এলো। মিশালের শক্তির সাথে যেন পেরেই উঠছিল না সে। মিশালের রুমে প্রবেশ করে সামান্তা রুমের দরজাটি ভেতর থেকে আটকে দিল।
বিষধর সাপের ন্যায় মিশাল ফোঁস করে সামান্তার দিকে প্রশ্ন ছুড়ল। তুই কিন্তু এখনো বলিসনি ছেলেটির সাথে তোর কিসের সম্পর্ক? স্থির হওয়ার চেষ্টা করলো সামান্তা। মিশালের মুখোমুখি দাঁড়িয়ে সে জবাবে শান্ত গলায় বলল, এত হাইপার হয়েও না প্লিজ। আমি বলছি ছেলেটিকে। হ্যাঁ তো বল, তাড়াতাড়ি বল, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে আমার। ছেলেটি হলো আমার অফিসের বসের ছেলে। আমি যে অফিসে আগে কাজ করতাম সেই অফিসের বসের ছেলে। হ্যাঁ তো এখন তো জব ছেড়ে দিয়েছিস, এখন আবার তার সাথে কিসের দেখা? কি চলছে তোদের মধ্যে আমাকে বল। আমি আমার জন্য তার সাথে দেখা করতে যাইনি মিশাল, গিয়েছিলাম অন্য কারণে। কি কারণ বল, না হয় চড়থাপ্পড় খেয়ে ফেলবি এনি টাইম। কারণটা জানার পর তুমি রুমকিকে বকবে না তো? সামান্তার ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা মিশালের এই মুহূর্তে বিশ্বের সমতুল্য মনে হচ্ছে। মেজাজ হারিয়ে ফেলছে সে। তীক্ষ্ণ দৃষ্টি ফেললে সে ফেল দৃষ্টিতে তাকিয়ে থাকা সামান্তার দিকে। অগত্যা কর্কশ গলায় বলল, যা বলার ডিরেক্টলি বল, শোনার পর ভেবে দেখবো কাকে বকবো আর কাকে বকবো না। সব ধরনের ভনিতা পাশে রেখে সামান্তা হড়হড় গলায় বলতে আরম্ভ করলো, রুমকি ও তৌহিদ দুজনকে ভালোবাসে। তাদের সম্পর্কটা বেশি দিনে নয়। গতকাল রাতেই আমি এই সম্পর্কে জানতে পারি। তাই এই বিষয় নিয়ে আর্জেন্ট কথা বলার জন্যই আমি তৌহিদের সাথে দেখা করতে গিয়েছিলাম। তৌহিদকে আমি অনেক আগে থেকেই চিনি। স্পেশালি তার কাছ থেকে বিষয়টা ক্লিয়ার হওয়া জরুরি ছিল আমার। তৌহিদের কাছ থেকেই জানতে পারি তৌহিদের পরিবারের তরফ থেকে চাচির কাছে বিয়ের প্রস্তাব এসেছিল আজ, তবে চাচি তা প্রত্যাখ্যান করেছেন। এই নিয়ে তৌহিদ খুব ফেড অফ ছিল। আজ রুমকিরও আমাদের সাথে দেখা করার কথা ছিল, বাট খবরটা জানার পর তার মন খারাপ হয়ে যায়। কলেজ থেকেও বের হয়নি সে। এবার তুমি ভেবে দেখো কি করবে। যদি আমার মতামত নিতে চাও তো বলবো তুমি বা তোমরা চোখ বুঝে ভরসা করে তৌহিদের হাতে রুমকিকে তুলে দিতে পারো। তৌহিদের মতো ভালো ছেলে আর দুইটা হয় না, আর তার পরিবারের মতো উদার মানুষও হয় না। স্থির হলো মিশাল। ভাবুক ভঙ্গিতে বিছানার উপর পা ঝুলিয়ে বসল। এই বিষয়টা নিয়ে এভাবে বসে থাকলে চলবে না। তৌহিদ সম্পর্কে মিশাল যতটুকু খোঁজ খবর নিয়েছে বেশ ভালো খবরই পেয়েছে। এমনকি সামান্তাও তৌহিদের পরিবারকে অ্যাপ্রিসিয়েট করছে। এই বিষয়টা নিয়ে শাহনাজ বেগমের সাথে শীঘ্রই কথা বলা উচিত তার। ভাবনা চিন্তা ভুলে সামান্তাকে নিয়ে মিশাল শাহনাজ বেগমের রুমে গেল। বিছানা গোছাচ্ছিলেন তিনি। মিশাল ও সামান্তাকে একসাথে তিনি মৃদু হাসলেন। মিশালের দিকে প্রশ্ন ছুড়লেন, কি ব্যাপার, তোরা দুজন একসাথে কিছু বলবি নাকি? তৎপর ভঙ্গিতে শাহনাজ বেগমের মুখোমুখি এসে দাঁড়ালো মিশাল। শান্ত গলায় বলল,